গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটা লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণু বা সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে কতগুলো সিগমা বন্ড ফর্মেশন করছে সেটা হচ্ছে তার ডেন্সিটি। সেই ডেন্সিটির উপর ডিপেন্ড করে লিগ্যান্ডের ক্লাসিফিকেশনগুলো ডিসকাশন হয়ে গেছে। আজকে আমরা ডিসকাস করব যে লিগ্যান্ডগুলো মেটালের সাথে কি টাইপের বন্ড ফর্মেশন করছে, তার উপর ডিপেন্ড করে লিগ্যান্ডগুলোকে কিভাবে ক্লাসিফাই করা যায়। দেন আমরা চলে যাব সিডউইকের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুলে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। একটা লিগ্যান্ড সেন্ট্রাল মেটালের সঙ্গে কি ধরনের বন্ড ফর্মেশন করবে তার উপর ডিপেন্ড করে তাদেরকে দুটো ভাগে ক্লাসিফাই করা যায়। একটা টাইপকে বলে ক্লাসিক্যাল লিগ্যান্ড, একটা টাইপকে বলে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। ক্লাসিক্যাল মানে প্রথাগত, নন ক্লাসিক্যাল মানে অপ্রথাগত। তাহলে ক্লাসিক্যাল লিগ্যান্ড কারা? যে লিগ্যান্ডগুলো কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে সেন্ট্রাল মেটালের আয়নের সঙ্গে তাদেরকে বলা হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড। এটা তৈরি করবে কোঅর্ডিনেট বন্ড, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করবে। এদের এক্সাম্পল গুলো জানি ভীষণ কমন। এক্সাম্পল হচ্ছে CN মাইনাস, Cl মাইনাস, অ্যামোনিয়া, ওয়াটার, শুধু CN দিও, কমন ভীষণ, কার্বন মনোক্সাইড, যেগুলো কমন আমাদের, সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড যেটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, আমাদের লোন পেয়ার বা নেগেটিভ রয়েছে। এবং নন ক্লাসিক্যাল লিগ্যান্ড আছে যারা পাই বন্ড ফর্মেশন করবে মেটালের সাথে, পাই বন্ড ইউজ করবে, তাদেরকে বলা হচ্ছে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। পাই বন্ড ইউজ করতে হলে তার মধ্যে পাই বন্ড থাকতে হবে। এক্সাম্পল হবে হচ্ছে ইথিলিন, বেনজিন, বেনজিন C6H6। দেন একটা হবে হচ্ছে C5H5 মাইনাস, স্ট্রাকচারটা হবে এরকম C5H5, নাম হচ্ছে সাইক্লোপেন্টা ডাইইনাইল অ্যানায়ন। C5H5 হচ্ছে সাইক্লোপেন্টাডাইন, এটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইন। কি নাম? সাইক্লোপেন্টাডাইন। এখানে যদি একটা অ্যানায়ন জেনারেট করি দেন এটা হচ্ছে C5H5 মাইনাস, এটাকে বলা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, সংক্ষেপে লেখা হচ্ছে CP মাইনাস। CP মানে সাইক্লোপেন্টাডাইন, তো এটাকে CP মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করে। এটা হয়ে গেল এক্সাম্পল সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন CP মাইনাস দিয়ে। তাহলে মলিকুলার এক্সাম্পল কি হবে? ইথিলিন বন্ড তৈরি করে এরকম মলিকুলার এক্সাম্পল হচ্ছে জাইস সল্ট। জাইস সল্ট অনেকে বলে জাইসের লবণ। ইথিলিন যেখানে বন্ড তৈরি করবে মেটালের সাথে পাই বন্ড, ফর্মুলা হচ্ছে KPtCl3C2H4। স্ট্রাকচারটা কেমন? কেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, PtCl3C2H4টা এর মধ্যে আছে, মানে কেটা হচ্ছে প্লাস, এই পার্টটা হচ্ছে মাইনাস। আমি যদি এখানে দেখার চেষ্টা করি KPtCl3C2H4, দেখতে কেমন? K প্লাস প্লাস PtCl3C2H4 ওভারঅলের উপর মাইনাস। তাহলে এটাকে যদি ড্র করার চেষ্টা করি দেন সেন্ট্রালে আছে প্ল্যাটিনাম, তিন হাতে আছে ক্লোরিন, আর এক হাতে ইথিলিন আছে। ইথিলিন আছে মানে এভাবে আছে, এটা হচ্ছে ইথিলিন। ওভারঅলে মাইনাস। তাহলে এটা হচ্ছে সেই জাইস্ট্রল KPtCl3C2H4 যেখানে ইথিলিনটা পাই বন্ড দিয়ে মেটালের সাথে বন্ডিং ফর্মেশন করছে, এক্সাম্পল অফ নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। আর কি হতে পারে? যখন সাইক্লোপেন্টাডাইন, এই সাইক্লোপেন্টাডাইনের অ্যানায়ন মেটালের সাথে বন্ডিং তৈরি করে তখন সেই মলিকিউলগুলোর বিশেষ নাম আছে, সেগুলোকে আমরা বলা হচ্ছে মেটালোসিন। কি বলে? যখন সাইক্লোপেন্টাডাইনাইল মেটালের সাথে বন্ডিং তৈরি করে তখন সেই মলিকিউলগুলোকে বলে মেটালোসিন। যদি মেটালটা আয়রন হয়, যদি মেটালটা আয়রন হয় দেন আমরা বলবো ফেরোসিন। যদি মেটালটা কোবাল্ট হয় দেন আমরা বলবো কোবাল্টোসিন।
জাস্ট এই ধরনের নামগুলো হয়ে যায় যে এখানে লিগ্যান্ডটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাল, দেন সেই মলিকিউলগুলোকে বলা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাল অ্যানায়ন, এই মলিকিউলগুলোকে বলা হচ্ছে মেটালোসিন। তাহলে এরকম এফি মেটাল দিয়ে যদি হয়, আমরা জানি হচ্ছে এফি অক্সিডেশন স্টেট 2 হতে পারে, আর সাইক্লোপেন্টাডাইনাইন মাইনাস, তাহলে দুটো সাইক্লোপেন্টাডাইনাইন এর সাথে বন্ডিং তৈরি করতে পারে, তাহলে এফি C5H5 ফেরোসিন। এটা হচ্ছে ফেরোসিন। আয়রনে অক্সিজেন স্টেট +2, তাহলে দুটো মাইনাস লাগলো, তাহলে দুটো C5H5 মাইনাস দিলাম। তাহলে এই মলিকিউলটাকে যদি ড্র করি, তাহলে এখানে হচ্ছে এফি, উপরে একটা সাইক্লোপেন্টাডাইন, নিচে একটা সাইক্লোপেন্টাডাইন, এইটার মধ্যে পাই ইলেকট্রন ঘুরছে, এই পাই ইলেকট্রন দিয়ে আয়রনের সাথে বন্ড তৈরি করছে। তাই এটা হচ্ছে সেই ফেরোসিন। কোবাল্টোসিন হলে সেন্টারে কোবাল্ট দিয়ে দেবো, নিকেলোসিন হলে সেন্টারে নিকেল দিয়ে দেবো। তো এটা হচ্ছে নন ক্লাসিক্যাল লিগ্যান্ডের এক্সাম্পল, জাইস সল্ট, ফেরোসিন। এখানে সাইক্লোপেন্টাডাইন অ্যানায়ন, আর এখানে হচ্ছে ইথিলিন মলিকিউল। একইভাবে বেনজিন নিয়ে পসিবল হতে পারে। নেক্সট আমরা আরেকটা স্পেশাল কেসে চলে যাই। একটা স্পেশাল টাইপ অফ লিগ্যান্ড হয় যাদেরকে আমরা বলবো হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। কি বলবো? পাই অ্যাসিড লিগ্যান্ড। পাই অ্যাসিড লিগ্যান্ড কাদের বলবো? পাই অ্যাসিড লিগ্যান্ড, সেখানে সাপোজ আমার কাছে একটা লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডটা মেটালে তার লোন পেয়ার ডোনেট করলো। তাহলে লিগ্যান্ড যদি মেটালে লোন পেয়ার ডোনেট করে, তাহলে কি হবে? মেটালের মধ্যে এক্সেস নেগেটিভ চার্জ জেনারেট করবে। সাপোজ এই একটা মেটাল ছিল, আমার কাছে একটা লিগ্যান্ড আছে কার্বন মনোক্সাইড ধরে নিলাম। আমরা পড়েছিলাম যে লুইস মডেল পড়তে গিয়ে কেমিক্যাল বন্ডিং এ, যে কার্বন মনোক্সাইডের লোন পেয়ারটা কার্বনের মাথায় থাকে। তাহলে কার্বন তার লোন পেয়ার দিয়ে মেটালের সাথে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করবে। যদি কার্বনটা তার লোন পেয়ারটা মেটালকে দিয়ে দেয়, তাহলে কি হবে? মেটালের মধ্যে এক্সেস নেগেটিভ চার্জ জেনারেট করবে। মেটালের মধ্যে যদি এক্সেস নেগেটিভ চার্জ জেনারেট করে, তাহলে মেটালের মাথায় নেগেটিভ হবে। কিন্তু মেটাল তো ইলেকট্রো পজিটিভ, মেটাল এই এক্সেস নেগেটিভ চার্জটাকে নিজের কাছে রাখতে চাইবে না। তাহলে মেটাল কি করবে? মেটাল তার এক্সেস নেগেটিভ চার্জটা আবার কার্বনকে দিয়ে ব্যাক বন্ডিং করবে। কি করলো? ব্যাক বন্ডিং। কি বললাম? যখন একটা লিগ্যান্ড তার লোন পেয়ার মেটালকে ডোনেট করে দিবে, তখন মেটালের উপর এক্সেস নেগেটিভ চার্জ জেনারেট করবে। মেটাল ইলেকট্রো পজিটিভ হওয়ার জন্য সেই এক্সেস নেগেটিভ চার্জকে নিজের কাছে রাখতে চাইবে না। তাই মেটাল সেই এক্সেস নেগেটিভ চার্জকে ব্যাক বন্ডিং করে লিগ্যান্ডকে ফেরত দিয়ে দেবে, দিয়ে একটা পাই ব্যাক বন্ড তৈরি করবে। এখানে কি তৈরি হবে? দিয়ে এরকম এই বন্ডটা এখানে দেবে, এটা খুলে দেবে, দেন এখানে একটা পাই ব্যাক বন্ড টাইপের তৈরি হবে। কি হলো? এটা হচ্ছে পাই ব্যাক বন্ড। এই জন্য এটাকে বলে হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। কেন পাই অ্যাসিড লিগ্যান্ড? কারণ এক তো পাই বন্ড ফর্মেশন করছে, আর যেহেতু লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে, যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করেছে অ্যাসিড, তাই এদেরকে বলে হচ্ছে এই ধরনের লিগ্যান্ডগুলো যেহেতু মেটালের থেকে এক্সেস ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাই এরা অ্যাসিড, তাই এদেরকে বলে হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। দিয়ে এরকম করে পাই ব্যাক বন্ডিং ফর্মেশন করতে পারে। এই হলো পাই অ্যাসিড লিগ্যান্ডের গল্প, ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল লিগ্যান্ড এন্ড পাই অ্যাসিড লিগ্যান্ড। এক্সাম্পল কার্বন মনোক্সাইড হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড, মনে রাখতে হবে। আমাদের জন্য এটা বেটার হয় যে আমরা এখানে নেগেটিভ চার্জটা না দিয়ে এখানে আমরা দুটো লোন পেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করি। তার কারণ হচ্ছে লোন পেয়ারগুলো অক্সিজেনের নিজস্ব, তো এখানে লোন পেয়ার দিয়ে ডোনেট করাটাই বেটার। তো পাই ব্যাক বন্ডিং তৈরি করছে এই আর কি। নেক্সট আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে সিডুইকের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল। সিডুইকের তত্ত্ব কি বলবো? সিডুইকস effective atomic number rule। EAN rule ভীষণ ইম্পর্টেন্ট টপিক একটা জয়েন্টের জন্য বা এইচএস এর জন্য, যাই বলি। সিডুইকস effective atomic number rule, অনেক সময় এটাকে 18 ইলেকট্রন রুলও বলা হয়, আর 18 ইলেকট্রন রুল আমরা বলতে পারি। 18 ইলেকট্রন রুল যেকোনো একটা নাম, সিডুইকস effective atomic number rule বা 18 ইলেকট্রন রুল। তাহলে সিডুইকের effective atomic number রুলটা কি? সিডুইক কি করেছিল, যে আমরা তো বিভিন্ন কমপ্লেক্স ফর্মেশন করছি, বিভিন্ন কোঅর্ডিনেশন কমপ্লেক্স, সেই কমপ্লেক্সগুলোর স্টেবিলিটি ব্যাখ্যা করার জন্য সিডুইক একটা রুল দিল যে কোন কমপ্লেক্সটা স্টেবল হবে, কোন কমপ্লেক্সটা স্টেবল হবে না। তো সিডুইক কি বললো, যে একটা লিগ্যান্ড কি করে, লিগ্যান্ড হচ্ছে মেটালের সাথে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। তাহলে একটা মেটালের কোঅর্ডিনেট বন্ড তৈরি করে একটা কমপ্লেক্স তৈরি করলো। এবার সেই কমপ্লেক্সে মেটালের চারিদিকে কতগুলো ইলেকট্রন আছে, সিডুইক বলল মেটালের যে নিজস্ব ইলেকট্রন প্লাস যে ইলেকট্রন লিগ্যান্ডগুলো দিল, সেই দুটো সামেশন করলে হবে
নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইকুয়াল। কি বললো? মেটালের ইলেকট্রন প্লাস লিগ্যান্ডের ইলেকট্রন যেগুলো ডোনেট করলো, লিগ্যান্ডের ইলেকট্রন যা ডোনেট করলো, মানে মেটালের নিজস্ব কিছু ইলেকট্রন ছিল, লিগ্যান্ড কোঅর্ডিনেট বন্ডে কিছু ইলেকট্রন ডোনেট করলো, এই দুটোর সামেশন হবে হচ্ছে নিয়ারেস্ট নোবেল গ্যাসের অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার অফ নিয়ারেস্ট নোবেল গ্যাস। এই যে অ্যাটমিক নাম্বারটা হবে সেটাকে বলছে হচ্ছে মেটাল কমপ্লেক্সটার বা মেটালটার এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। তাহলে কি বলার চেষ্টা করলো, যে একটা মেটালের নিজস্ব কিছু ইলেকট্রন ছিল, লিগ্যান্ড কিছু ইলেকট্রন ডোনেট করলো, এই দুটোর সামেশন দাঁড়াবে ওর নিয়ারেস্ট যে নোবেল গ্যাস আছে তার অ্যাটমিক নাম্বার। তা এটা হচ্ছে সিডউইকের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল। এবার এই এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুলকে 18 ইলেকট্রন রুল কেন বলা হয়? কারণ আমরা যে কমপ্লেক্সগুলো পড়ছি সবই ট্রানজিশন মেটাল বা সন্ধিগত মৌল। সন্ধিগত মৌলের যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি, ট্রানজিশন মেটালসের এফেক্টিভ ট্রানজিশন মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখার চেষ্টা করি, ট্রানজিশন মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন হবে NH2 NP6 NH2 N-1 D 1 থেকে 10। তাহলে এখানে কটা অরবিটাল থাকে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কটা অরবিটাল আছে, এখানে হচ্ছে 6, এটা তো ফাঁকাই থাকে, পিটা তো ফাঁকাই থাকে। ট্রানজিশন মেটালের ক্ষেত্রে যে অরবিটাল গুলো থাকে সেটা হচ্ছে দুটো p অরবিটাল থাকে, একটা s অরবিটাল থাকে, 5টা d অরবিটাল থাকে আর 3টে p অরবিটাল থাকে। ট্রানজিশন মেটালের ক্ষেত্রে এই অরবিটাল গুলো থাকে, মানে আমরা যেটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখি NH2 N-1 D 1 থেকে 10 আর NP টা ফাঁকা থাকে। তাহলে টোটাল এখানে একটা অরবিটাল, এখানে 5টা অরবিটাল, এখানে 3টে অরবিটাল, তাহলে 5 3 8 আর 9, 9টা অরবিটাল। 9টা অরবিটালে কটা ইলেকট্রন রাখতে পারবে? 18টা ইলেকট্রন। সেজন্য এটাকে বলা হয় হচ্ছে 18 ইলেকট্রন রুল। কারণ একটা মেটাল, ট্রানজিশন মেটাল যখন আছে তার কিছু অরবিটাল ফাঁকা আছে, লিগ্যান্ড সে কতগুলো লিগ্যান্ড নিতে পারবে, সে ততগুলো লিগ্যান্ড নিবে যে লিগ্যান্ডগুলো অ্যাকসেপ্ট করলে ওর কাছে 18 ইলেকট্রন হয়ে যাবে। এই ব্যাপারটা ইলাস্ট্রেট করার একটু চেষ্টা করছি যে কি বলতে চাইছি আমি। তাহলে প্রথমে আমরা 18 এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুলে কি বললাম, যে মেটালগুলো লিগ্যান্ডের সাথে লিগ্যান্ডগুলো মেটালের সাথে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। একটা মেটালের চারিদিকে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়ালস টু মেটালের নিজস্ব ইলেকট্রন প্লাস ইলেকট্রন ডোনেটেড বাই দ্য লিগ্যান্ড, এই দুটো ইকুয়াল হতে হবে নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনে। তাই এটাকে বলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল। এবার আমরা একটা একটা করে এক্সাম্পলে চলে আসি। আমি এখানে 12খানা যৌগের উদাহরণ নিয়েছি। এই যৌগগুলোর মধ্যে আমাদেরকে কেন্দ্রীয় পরমাণুর এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করতে হবে। আমি 2-3টে করে দেবো, বাকিগুলো হোমওয়ার্ক করে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার জানিয়ে দেবে কি হবে। তো আমাকে কি করতে হবে? এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করতে হবে। আর আমি 18 ইলেকট্রন রুলও অ্যাপ্লাই করে দেখাবো যে দুটো রুলই সেম অ্যাপ্লিকেবল কি করে। তাহলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করার যে ফর্মুলা হচ্ছে, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু সেন্ট্রাল মেটালের যতগুলো ইলেকট্রন থাকে, সেন্ট্রাল মেটালের ইলেকট্রন সেন্ট্রাল মেটাল বা কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন সংখ্যা মাইনাস তার জারণ সংখ্যা, জারণ সংখ্যা মিন্স হচ্ছে অক্সিডেশন নাম্বার, প্লাস হচ্ছে 2 ইন্টু লিগ্যান্ডের নাম্বার। তাহলে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হবে, সেন্ট্রাল মেটালে যতগুলো ইলেকট্রন আছে সেটা মাইনাস অক্সিডেশন স্টেট, যতগুলো যেটা অক্সিডেশন স্টেট সেটা বিয়োগ করে দেবো, প্লাস 2 ইন্টু লিগ্যান্ডের নাম্বার, মানে প্রত্যেকটা লিগ্যান্ড দুটো করে ইলেকট্রন দেবে, কারণ আমরা জানি একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে। তো এই ফর্মুলা কাজে লাগিয়ে একটা একটা করে করা স্টার্ট করছি। প্রথমে চলেছি CO CN6 3 মাইনাস, CO CN6 3 মাইনাস। তাহলে এর ক্ষেত্রে আমাকে বের করতে হবে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। তাহলে প্রথমে আমাকে বের করে নিতে হবে যে এই মলিকিউলের কোবাল্টের অক্সিডেশন স্টেট কত, যেটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো।
যে আমরা জানি যে সায়ানাইড মাইনাস আকারে থাকে, তাহলে কোবাল্টেটটা আমরা ধরে নিই যে কোবাল্টেটটা এক্স, সিএন তো মাইনাস, তাহলে 6টা সায়ানাইডের -1 করে প্লাস -1 ইন্টু 6 ইকুয়ালস টু -3, তাহলে এক্স এর মান কত হবে -3 প্লাস 6 ইকুয়ালস টু +3, তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট এখানে +3 হয়ে গেল। তাহলে এবার ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হবে, কোবাল্টের কতগুলো ইলেকট্রন আছে, কোবাল্ট হচ্ছে 27 মুখস্থ রাখতে, 27 মুখস্থ করতে বলেছিলাম 27 বিয়োগ অক্সিডেশন স্টেট +3, কারণ অক্সিডেশন স্টেট 3 মানে 3টে ইলেকট্রন কম আছে, 6টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড দুটো করে ইলেকট্রন দেবে, তাই 24 + 12 ইকুয়ালস টু 36, 36 এ কি আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, আর্গন ক্রিপ্টন, ক্রিপ্টন, তাহলে এটা হচ্ছে ক্রিপ্টনের ইকুয়াল। তাহলে কি বললাম যে যেটা বলেছিলাম যে একটা সেন্ট্রাল মেটালের চারদিকে কতগুলো ইলেকট্রন থাকবে, সেন্ট্রাল মেটালের নিজস্ব ইলেকট্রন যা আছে প্লাস যতগুলো লিগ্যান্ড দিবে দুটোর সামেশন হবে নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনের ইকুয়াল। তাহলে এই কোবাল্ট CN6 3 এ কোবাল্টের চারদিকে 36টা ইলেকট্রন আছে, তাহলে ওই নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করেছে, এটা হচ্ছে তার এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, তাই মলিকিউলটা স্টেবল। এভাবে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বলতে বের করতে হয়। এবার 18 ইলেকট্রন রুল এই মলিকিউলে কি করে অ্যাপ্লাই করব, দেখো 18 ইলেকট্রন রুল যখন আমরা বলছি তখন 18 ইলেকট্রন রুল অ্যাপ্লাই করার সময় আমাদেরকে ভ্যালেন্স ইলেকট্রনের কথা মাথায় রাখতে হবে, যে কোবাল্ট তো হচ্ছে একটা, দেখতে পাচ্ছি কোবাল্ট +3 তে আছে, তাহলে কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন যদি লেখার চেষ্টা করি আর্গন 4s2 3d7, এবার যদি কোবাল্ট 3 করার চেষ্টা করি 3 তে আছে, তাহলে এই দুটো বেরিয়ে যাবে, এখান থেকে একটা বেরিয়ে যাবে, তাহলে কত হবে 3d6, 6টা আছে কোবাল্টের আছে, তাহলে এবার 18 ইলেকট্রন রুল অ্যাপ্লাই করতে হলে কোবাল্টের আছে 6টা ইলেকট্রন, 6টা লিগ্যান্ড দিবে 12খানা ইলেকট্রন, টোটাল ইলেকট্রন কটা হলো 18টা, এটা হয়ে গেল 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করছে। মানে আমি যখন এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল বলছি তখন আমি টোটাল ইলেকট্রনটা কাউন্ট করছি, যখন আমি 18 ইলেকট্রন রুল বলছি তখন আমি শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রনটা কাউন্ট করছি, এটা হচ্ছে ডিফারেন্স, আর কিছু নেই। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বলে টোটাল যতগুলো ইলেকট্রন আছে 27টাই, আর যখন আমি 18 ইলেকট্রন রুল বলছি তাহলে ভ্যালেন্সে এই 9টা ইলেকট্রন আছে সেটা কাউন্ট করছি, দুটোর মধ্যে মাইনর ডিফারেন্স হচ্ছে এটা, আর কিছু নেই। নেক্সট আরেকটা করে দেখিয়ে দিই, দেন বাকিগুলো নিজেরা করবে। 3 নম্বরটা করে দেখিয়ে দিই। এবার একটা আগের দিন বলেছিলাম অ্যানায়নিক লিগ্যান্ড, ক্যাটায়নিক লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড, সেখানে বলেছিলাম সি হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড, ওভারঅল চার্জ 0, তার মানে এখানে মেটালের অক্সিডেশন স্টেট 0, সি অ্যামোনিয়া হলো নিউট্রাল লিগ্যান্ড। তাহলে ক্রোমিয়ামের বাইরে কটা ইলেকট্রন আছে, ক্রোমিয়াম 24, তাহলে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করতে হলে ক্রোমিয়ামের বাইরে 24খানা ইলেকট্রন, 6টা লিগ্যান্ড দুটো করে ইলেকট্রন দেবে, তাহলে 24 + 12 = 36, এই হয়ে গেল, ম্যাচ করছে এই একই। আর 18 ইলেকট্রন যদি খাটাতে হয় তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গন 4s2 3d4, তো বলতে পারি 1 5, আবার জানার দরকার নেই, 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে, 6টা লিগ্যান্ড দেবে 12খানা ইলেকট্রন, 12 × 18খানা ইলেকট্রন, তাহলে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার গুলো স্যাটিসফাই করছে, 18 ইলেকট্রন গুলো স্যাটিসফাই করছে, দুটোই স্যাটিসফাই করে যাচ্ছে। বাকি 10টা তোমরা করে দেখবে, করে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার জানাবে কোনটা মিলছে আর কোনটা মিলছে না। নেক্সট হচ্ছে সিডুইকের থিওরির অ্যাপ্লিকেশন। সিডুইকের থিওরি অ্যাপ্লিকেশন কি হতে পারে, অ্যাপ্লিকেশন হবে কোনো একটা, সাপোজ যে নিকেল কার্বন মনোক্সাইডের সাথে কমপ্লেক্স ফর্মেশন করছে, তাহলে কটা কার্বন মনোক্সাইড লাগবে, বা আয়রন কার্বন মনোক্সাইডের সাথে কমপ্লেক্স তৈরি করছে, তাহলে কটা কার্বন মনোক্সাইড লাগবে সেটা আমরা ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করতে হবে, নাম্বার অফ লিগ্যান্ডস, যেটা আমরা পারি সেটা হচ্ছে we can calculate number of ligands in complexes,
ঠিক আছে। সাপোজ আয়রনের সাথে কার্বন মনোক্সাইড কমপ্লেক্স ফর্মেশন করবে, আমি জানি না কটা কার্বন মনোক্সাইড লাগবে, আমি ধরে নিলাম FeCO হোল এক্স নম্বরে লাগবে। এক্সটা কত আমাকে বের করতে হবে, কি করে বের করবো, ওই সেই এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বলে ততগুলোই ইলেকট্রন কার্বন বা ততগুলোই লিগ্যান্ড অ্যাটাচড হবে যদি এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা স্যাটিসফাই হয়। তাহলে আমি জানি আয়রনের বাইরে আয়রন এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত, আয়রনের নাম্বার অ্যাটমিক নাম্বার হচ্ছে 26 হলো। তাহলে নিয়ারেস্ট নোবেল গ্যাস কততে আছে, এটা হচ্ছে আয়রনের অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ আয়রন 26। নিয়ারেস্ট নোবেল গ্যাস কততে আছে, মানে নিকটবর্তী মহান গ্যাস যাকে বলে 36 এ, তাহলে ডিফারেন্স কত 10, তাহলে 26 থেকে 36 এ পৌঁছাতে কটা ইলেকট্রন লাগবে, তাহলে ইলেকট্রন দরকার 10টা। এবার আমি বলেছিলাম একটা লিগ্যান্ড দুটো ইলেকট্রন দিবে, তাহলে 10টা ইলেকট্রন কটা লিগ্যান্ড দিবে, লিগ্যান্ড হচ্ছে 5টা। আমার আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26, নিয়ারেস্ট নোবেল গ্যাস হচ্ছে 36, তাই 26 থেকে 36 এ পৌঁছাতে 10টা ইলেকট্রন দরকার, মানে একটা লিগ্যান্ড দিবে দুটো ইলেকট্রন, তাহলে 10টা ইলেকট্রনের জন্য 5টা লিগ্যান্ড দরকার, তাহলে এখানে x এর মান হবে 5, সুতরাং যৌগটা হবে FeCO হোল 5। এভাবে আমরা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কাজে লাগিয়ে নাম্বার অফ লিগ্যান্ড ক্যালকুলেট করতে পারি কোনো একটা যৌগে। সিমিলারলি নিকেলের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারি, করে নিয়ে আমাকে জানাবে কমেন্ট সেকশনে নিকেলের ক্ষেত্রে এই x এর মানটা কত হবে, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কাজে লাগিয়ে ক্যালকুলেশন করে জানাবে। এবার আমরা চলেছি এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুলের এক্সেপশন, মানে আমরা যেমন বললাম এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সব কমপ্লেক্স ফলো করবে দরকার নেই। এখানে আমি 4টে এক্সাম্পল নিয়েছি, এরকম প্রচুর কমপ্লেক্স আছে যারা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল মেনে চলে না, তাদের ক্ষেত্রে ইনার গ্যাস হবে না, এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা তার কাছাকাছি কিছু একটা হতে হবে। একটা করে দেখা যেমন FeCN6 3-, আবার আমাকে মেটালের অক্সিডেশন স্টেট বের করতে হবে, x ধরে নিই, x 6টা সাইনাইড -1 করে ইকুয়ালস টু -3, x ইকুয়ালস টু +3, আয়রন অক্সিডেশন স্টেট হয়ে গেল +3। তাহলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করি, আয়রনের হচ্ছে 26 মাইনাস অক্সিডেশন স্টেট মানে +3, 6টা ইলেকট্রন দিবে হচ্ছে 6টা ইলেকট্রন দিবে দুটো করে, 23 যোগ 12 ইকুয়ালস টু 35। তাহলে নিয়ারেস্ট নোবেল গ্যাস হচ্ছে 36, তাহলে মিললো না। এরকম বাকিগুলোর ক্ষেত্রেও মিলবে না, করে দেখবে, করে কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশনে পোস্ট করে দেবে, আমি অ্যান্সার করে চেক করে নেব। তাহলে কিছু যৌগ আছে যাদের ক্ষেত্রে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ফলো করবে, কিছু যৌগ আছে যাদের ক্ষেত্রে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ফলো করবে না। তাহলে এখানেই আমার শেষ হলো সিডউইকস থিওরি অফ এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ভ্যালেন্স বন্ড থিওরি।